হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেম বন্ডিং। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় 2007 থেকে এই বছর অর্থাৎ 2020 পর্যন্ত ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি এসেছে সেগুলির সমাধান নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা এমসিকিউ অর্থাৎ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এই ধরনের প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি কোন বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছে তোমরা লক্ষ্য করবে সেটা প্রশ্নের পাশেই মেনশন করা আছে। দেখো, প্রথমটি হলো ওজোন হিসাবে বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ারের কত ভাগ অন্তর্গত। অপশান আছে 25 ভাগ, 50 ভাগ, 75 ভাগ এবং 40 ভাগ। এখানে উত্তর হবে 75 ভাগ। দ্বিতীয়টি হলো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হলো কি। অপশান আছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। তারপরেরটি হলো সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি হলো। অপশান আছে মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরেরটি হলো বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ড্যাশ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। অপশান আছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার। এখানে সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরেরটি দেখো, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়। অপশান আছে 1003 মিলিবার, 1013 মিলিবার, 1030 মিলিবার এবং 1300 মিলিবার। সঠিক উত্তরটি হবে 1013 মিলিবার। তারপরেরটি দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। অপশান আছে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। সঠিক উত্তরটি হবে অক্সিজেন। তারপরেরটি হলো গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি। অপশান আছে নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। অপশান আছে নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন এবং হিলিয়াম। সঠিক উত্তরটি হবে মিথেন। পরেরটিতে দেখো কি বলা হয়েছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না। অপশান আছে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড। এবার আমরা সত্য মিথ্যা বিচার করো এই ধরনের প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমটি আছে ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। এটি সত্য। দ্বিতীয়টি হলো ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়। এটি মিথ্যা। তার কারণ হলো ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরেরটি হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে। এটি মিথ্যা। তার কারণ হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। এর পরেরটি হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। এটি সত্য। তারপরেরটি হলো ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। এটি মিথ্যা। তার কারণ প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। তারপরেরটি হলো কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস। এটি সত্য। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো পরিবেশ দূষণ ঘটায় না এমন 3টি অপ্রচলিত শক্তি উৎসের নাম করো। 3টি অপ্রচলিত শক্তি উৎস হলো সৌরশক্তি, বায়ুশক্তি এবং জোয়ার ভাটার শক্তি। তারপরেরটি হলো একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম করো। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। তারপরেরটি দেখো, ডিজেলের উৎস কী। ডিজেলের উৎস হলো একটি জীবাশ্ম জ্বালানি যেটি হলো খনিজ তেল। তারপরেরটি দেখো, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়।
উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তারপরেরটি হলো ভূতাপ বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী কোন গ্যাস? সর্বাধিক দায়ী হলো প্রধান গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। তারপরেরটি দেখো, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? উত্তর হলো ক্লোরিন পরমাণু। তারপরেরটি হলো ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতার কী পরিবর্তন হয়? ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে। এর পরেরটি হলো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এর পরেরটি হলো কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনগুলি জীবাশ্ম জ্বালানি? কয়লা ও পেট্রোল জীবাশ্ম জ্বালানি। এর পরেরটি হলো জ্বালানির তাপন মূল্যের একক লেখো। জ্বালানির তাপন মূল্যের একক হলো কিলোজুল পার কেজি। পরের প্রশ্নটি দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এক্ষেত্রে উত্তর হবে উষ্ণতা বাড়ে। তার পরের প্রশ্নটি হলো ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতন প্রতিহত করে? এক্ষেত্রে উত্তর হবে ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তার পরের প্রশ্নটি হলো একটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও যার সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। এক্ষেত্রে উত্তর হবে বায়ু শক্তি। এর পরের প্রশ্নটি দেখো, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরে প্রশ্নটি দেখো, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? এর উত্তর হবে মিথেন। তারপরে প্রশ্নটি হলো একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। এর উত্তর হবে সৌরশক্তি। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটি হলো এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও সিএনজি এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ করবে? দেখো, এলপিজি এর মুখ্য উপাদানগুলি হলো প্রোপেন ও বিউটেন এবং সিএনজি এর মুখ্য উপাদান হলো মিথেন। এখন প্রশ্ন হলো পেট্রোল ও সিএনজি এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ করে? সিএনজি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ করে। পরের প্রশ্নটি হলো একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিরাপদ মাত্রার অতিরিক্ত হওয়া ক্ষতিকারক কেন? দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিরাপদ মাত্রার অতিরিক্ত হলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে, যার ফলস্বরূপ মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে, সমুদ্রপৃষ্ঠে জলের উচ্চতা বাড়বে, উপকূলবর্তী দেশগুলি জলমগ্ন হবে এবং উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভূমি ধ্বংস হতে পারে। এর পরেরটি হল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে। দেখো, এটি কিন্তু বেশ কয়েকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। এখানে আমরা বায়ুমণ্ডলের স্তর, তাদের উচ্চতা কিলোমিটারে এবং তাদের তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে একটি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। দেখো, এখানে বায়ুমণ্ডলের স্তরগুলি সব লেখা আছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাদের উচ্চতাও দেখো করা আছে 0 থেকে 17, 17 থেকে 50 কিলোমিটার, তারপরে 50 থেকে 80 কিলোমিটার, এভাবে সবার উচ্চতা কিন্তু এখানে করাই আছে। এবং তাদের তাপমাত্রা, কোন স্তরের কত তাপমাত্রা। তাহলে দেখো, এই যে ট্রোপোস্ফিয়ার 0 থেকে 17 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তার তাপমাত্রা কত হয়? 15 থেকে -56। এইভাবে সমস্ত স্তরের তাপমাত্রা কিন্তু এইভাবে পরিবর্তিত হয়। তাহলে আমরা প্রশ্ন যেটা ছিল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার কী পরিবর্তন, সেটা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে উচ্চতা কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং তার সাথে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর পরেরটি হলো চাপ ও উষ্ণতা প্রভৃতির তারতম্যের ভিত্তিতে লেখচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেখাও।
প্রথমে আমরা চাপের তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটি দেখব। দেখো, আগের মতোই আমরা এখানে একটা ছক বানিয়েছি, যেখানে স্তর তাদের উচ্চতা কিলোমিটারে এবং তাদের চাপ অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করা আছে। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে যাব তত কিন্তু বায়ুর চাপ কমবে। দেখো, এখানে সেটাই করা আছে। বিভিন্ন স্তরের উচ্চতা এখানে মেনশন করা আছে। দেখো, এখানে বিভিন্ন স্তরের উচ্চতা এখানে মেনশন করা আছে এবং সেই স্তরের চাপ কত অ্যাটমসফিয়ার হয় সেটা দেখো পাশেই মেনশন করা আছে। এবং সেটাকে ধরে নিয়ে যদি আমরা এরকম একটা লেখচিত্র অঙ্কন করি, যেখানে উচ্চতাকে প্রকাশ করা আছে এভাবে 0 কিলোমিটার থেকে 20, 40, 60, 80 এবং 100, এবং সাথে সাথে পাশে দেখো বায়ুর চাপটাও প্রকাশ করা আছে অ্যাটমসফিয়ার এককে, যেখানে ভূপৃষ্ঠে বায়ুর চাপ ধরা আছে 1.013 অ্যাটমসফিয়ার। এবং ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব তত আমরা দেখব বায়ুর চাপটা ধীরে ধীরে কমছে। দেখো, এখানে 10⁻⁻1, 10⁻³ এইভাবে কমতে কমতে 100 কিলোমিটারের কাছাকাছিতে দেখো বায়ুর চাপটা কমে গিয়ে 10⁻⁻6 অ্যাটমসফিয়ার হবে। এবার আমরা দেখব উষ্ণতার তারতম্যের ভিত্তিতে লেখচিত্রের সাহায্যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। দেখো, এই ছকটা কিন্তু আগেই আমরা দেখেছি যে বিভিন্ন স্তর তাদের উচ্চতা এবং তাদের উষ্ণতার কিভাবে পরিবর্তিত হয় সেটা আগের প্রশ্নেই ছিল। এখানে আমরা যেটা করব, এই উচ্চতার সাপেক্ষে উষ্ণতাকে প্রকাশ করব। দেখো, এখানে একটি লেখচিত্রে উচ্চতাকে কিলোমিটারে প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন উচ্চতার মান এখানে দেখো লেখা আছে এবং সেই উচ্চতায় কী ধরনের তাপমাত্রা সেটা আমরা এই ছক থেকে পেয়ে যাব। যেমন দেখো, ট্রপোস্ফিয়ার 0 থেকে 17 কিলোমিটার পর্যন্ত থাকে এবং তার উষ্ণতা হয় 15 থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো, এখানে আমরা 0 লিখলাম আর 17 কিলোমিটারের সোজাসুজি এখানে আমরা তাপমাত্রা লিখে দিলাম -56। এইভাবেই পুরো লেখচিত্রটা করা আছে। দেখো, এখানে বিভিন্ন উচ্চতার মান এখানে লেখা আছে কিলোমিটারে এবং সেই সোজাসুজি সেই উচ্চতায় উষ্ণতার মান কি হতে পারে সেটাও লেখা আছে। তোমরা লেখচিত্রটা একটু দেখলেই বুঝতে পারবে। এর পরেরটি হলো ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো, এখানে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখা আছে। প্রথমটি হলো এটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 কিলোমিটার। দ্বিতীয়টি হলো এই স্তরে প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায় এবং উষ্ণতার মান -56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নামে। তারপরেরটি হলো এই অঞ্চলে বায়ুর পরিচলন স্রোত, অনুভূমিক বায়ুপ্রবাহ, ধূলিকণা, মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। এর পরেরটি হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান ও গুরুত্ব উল্লেখ করো। প্রথমে আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান দেখব। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোপজের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অবস্থিত। এই স্তরের গুরুত্ব হলো এই স্তরে ধূলিকণা, জলীয় বাষ্প এসব থাকে না বলে মেঘ, ঝড় বৃষ্টি এমনকি বায়ুপ্রবাহ পর্যন্ত হয় না। তাই এই স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়। আর এই কারণে এই স্তরের নিচের অংশ দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। এছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে ওজোন গ্যাসের একটি স্তর থাকে যা ওজোন স্তর নামে পরিচিত। আর এই ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। পরের প্রশ্নটি হলো মিথেন হাইড্রেট কী? এই মিথেন হাইড্রেটের আরেকটি নাম হলো ফায়ার আইস। নির্দিষ্ট মানের তাপমাত্রা ও চাপে জলের অণুগুলি একটি খাঁচার মতো গঠন করে যার মধ্যে এই মিথেনের অণুগুলি থাকে। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে মিথেন হাইড্রেট পাওয়া যায় আর সেই কারণেই পৃথিবীতে মেরু অঞ্চল এবং সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যেতে পারে। মিথেন হাইড্রেট বিয়োজিত হয়ে তার আয়তনের 160 থেকে 170 গুণ আয়তনের মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে।
এজন্য এটি একটি জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস। যদি প্রাকৃতিক গ্যাসের একটি উৎস এবং শক্তির উৎস হিসেবে পৃথিবীতে জমে থাকা মিথেন হাইড্রেটের অল্প অংশও ব্যবহার করা যায়, তাহলে অনেক দেশের যে শক্তির চাহিদা সেই চাহিদা মেটানো যাবে। এর পরেরটি হলো ওজোন স্তরের ওজোন গ্যাসের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কী। আমরা জানি ওজোন স্তরে ওজোন গ্যাস থাকে, আর নাইট্রিক অক্সাইড এই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। দেখো এখানে সেটাই দেখানো আছে, নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। আর এই অক্সিজেন গ্যাস ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম নাইট্রিক অক্সাইডের প্রভাবে ওজোন গ্যাস অক্সিজেন পরমাণুতে পরিণত হলো, আর এইভাবেই নাইট্রিক অক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করে। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী। এই স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। দেখো, এই স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি লক্ষ্য আছে। প্রথমটি হলো পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার। এখানে বলা হয়েছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। দ্বিতীয়ত, সুস্থায়ী অর্থনীতি। আমরা জানি প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষিত হলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে এবং বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে বিশ্ব অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রত্যেক দেশের প্রাকৃতিক সম্পদের ভারসাম্য যেন বজায় থাকে। তৃতীয়ত, সুস্থায়ী সমাজ। সুস্থায়ী উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য হল সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রকৃতির স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবে। পরের প্রশ্নটি হল পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব লেখো। বিশ্ব উষ্ণায়ন হলে পরিবেশের ওপর যে প্রভাবগুলি লক্ষ্য করা যাবে সেগুলি হলো আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটবে, প্রবল বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হবে, এবং দ্বিতীয়ত মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়বে এবং উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো। এর একক কী? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এর একক হলো ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি পার ঘনমিটার, কিলোজুল পার গ্রাম, কিলোজুল পার কেজি। অনেকগুলি একক এখানে লেখা আছে, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। এরপরে যে প্রশ্নটি ছিল কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি। দেখো, কয়লার তাপন মূল্য 25 থেকে 30 কিলোজুল পার গ্রাম এবং ডিজেলের তাপন মূল্য 45 কিলোজুল পার গ্রাম। তাহলে আমরা কি দেখলাম? ডিজেলের তাপন মূল্য বেশি। এর পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে বায়ুর চাপ সবথেকে বেশি কারণসহ লেখো। দেখো, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ারে বায়ুর চাপ সবথেকে বেশি। তার কারণ হলো এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান ধূলিকণা এই স্তরে থাকে। এছাড়া এই স্তরে বায়ুর ঘনত্ব সবথেকে বেশি হওয়ায় বায়ুর চাপ এই স্তরে সবথেকে বেশি হয়। এই ভিডিওতে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায় থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। সবারই সুস্থতা কামনা করি, আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ।